নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, সুকন্যা গল্পের ফেরিওয়ালা চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমার গল্প পাঠ ভালো লেগে থাকলে আমার চ্যানেলকে একটা লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করার অনুরোধ রইল। এই চ্যানেলে আমি নিয়মিত নানা স্বাদের গল্প পাঠ করে থাকি। শুরু হলো আজকের গল্প। টর্চ, লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায়। ইন্সপেক্টর রাজেশবাবু এসে দেখলেন নন্দবাবুর হাত পা মুখ কষে কাপড় দিয়ে বাঁধা, চোখের তারা কপালে তুলে তিনি গোঁ গোঁ করছেন। সঙ্গের কনস্টেবল তার বাঁধন খুলে দিল। নন্দবাবু তখনও কথা বলতে পারছেন না, হাঁপাচ্ছেন। রাজেশবাবু একটু জিরিয়ে নেওয়ার সময় দিলেন। ঢক ঢক করে এক ঘটি জল খেয়ে নন্দবাবু ধাতস্থ হলেন একটু। তারপর হঠাৎ গঙিয়ে উঠলেন, আমার ভাই মুকুন্দ, তার কি হয়েছে? একটু বিস্ময়ের মুখে রাজেশবাবু বললেন, আপনাকে দুঃসংবাদটা দিচ্ছি, কিছু মনে করবেন না। তিনি খুন হয়েছেন, তার বুকে ছোড়া বেঁধানো। একটা চিৎকার করে নন্দবাবু অজ্ঞান হয়ে গেলেন, কিন্তু বেশিক্ষণ পুলিশের সামনে অজ্ঞান হয়ে থাকা যায় না। কাজেই উঠে বসতে হলো একটু পরে। রাজেশবাবু পকেট থেকে নোট বই আর পেন্সিল বের করলেন। তখন দেখুন, লোক ধরার সময় পরে অনেক পাবেন, কিন্তু হত্যাকারীকে আগে ধরার চেষ্টা করা দরকার। সুতরাং দয়া করে আমাদের একটু সাহায্য করুন। ধরা গলায় নন্দবাবু বললেন, বলুন, আপনি তো পাটের দালালি করেন, আর আপনার ছোট ভাই মুকুন্দবাবু? ওর একটা জুয়েলারির দোকান আছে রাধা বাজারে। মাঝে মাঝে দু একটা হিরে টিরে সঙ্গে করে বাড়িতে আনতো, কিছু পরীক্ষা করতো। আমি অনেকবার বলেছি, মুকুন্দ, বাড়িতে আমরা দুই ভাই মোটে থাকি, ও সর্বনেশে জিনিস আনিসনি। তা বলতে বলতে নন্দবাবু আবার ডুকরে কেঁদে উঠলেন। আমি বুঝেছি, কাল ও ওই রকম কিছু একটা জিনিস বাড়িতে এনেছিল, আর কেউ তাকে ফলো করে। বাধা দিয়ে রাজেশবাবু বললেন, তাই সম্ভব, কিন্তু ও সব পরে হবে। তার আগে বলুন, কাল রাত্রে কি হয়েছিল? তখন রাত 9টা, 9:30। খেয়ে দিয়ে আমরা দুই ভাই শুতে গেলাম। আমরা বরাবরই তাড়াতাড়ি শুই, ভোরে উঠি। বাড়িতে আর কে থাকে? কেউ না, আমরা ব্যাচেলার। থানায় খবর দিয়ে এলো, দরজা হাট করে খোলা। আপনি মুখ বাঁধা অবস্থায় পড়ে আছেন, ভাই খুন হয়েছেন। আপনাদের সেই চাকরটা কোথায় থাকে? খ্যাংরাপট্টিতে। আমাদের রান্না বান্না করে 9টার মধ্যে ও খেয়ে বাড়ি চলে যায়। আমি কাল ঠিক 9টায় ও চলে গেলে সদর দরজা বন্ধ করেছি। ঠিক 9টা? খেয়াল থাকলো কি করে? তখন কোথায় একটা পেটা ঘড়িতে 9টা বেজেছিল। ঠিক আছে, তারপর বলুন। তখন 10টা, 10:30, বেশি নয়। আমার ঘুম এসেছিল। হঠাৎ পাশে মুকুন্দের ঘর থেকে যেন একটা ধস্তাধস্তি আর গঁ গঁ আওয়াজ কানে এলো। উঠে আলো জ্বালাতে গেলাম, জ্বলল না। মেন অফ করে দিয়েছে কেউ। দিনকাল তো জানেন, যখন তখন কারেন্ট বন্ধ হয়ে যায়। আমার বালিশের নিচে ছোট্ট একটা 2 সেলের টর্চ থাকে, সেইটি জেলে আমি মুকুন্দবাবুর ঘরের দিকে ছুটে গেলাম। একটু দাঁড়ান, মুকুন্দবাবুর ঘরের দরজা খোলা ছিল, বরাবরই থাকে। আমরা দুই ভাই দরজা খুলে ঘুমাই। মারাত্মক অভ্যেস, এ কাজ কখনো করা উচিত না। সে যাক, তারপরে কি দেখলেন? টর্চ ফেলে দেখি একটা বুস্কো জোয়ান লোক মুকুন্দর বুকে চেপে বসেছে। সে গোঁ গোঁ করছে। আমি কিছু করার আগেই অন্ধকারে কারা আমার ওপর ঝাঁপিয়ে পড়ল, হাত মুখ বেঁধে ফেললো। আমি অজ্ঞান হয়ে গেলাম। যখন জ্ঞান হলো,
কতটা জানি না, টের পেলাম বারান্দায় পড়ে আছি, উঠতে পারলাম না, কিছু করতেও পারলাম না, ছটফট করলাম সমানে, আবার জ্ঞান হারালাম। সকালে যখন বনমালী মানে আমার চাকরটা এসেছে, আমাদের খবর দিয়েছে। ভালো কথা, আপনার টর্চটার কি হলো? ধস্তাধস্তির সময় আপনার হাত থেকে ঠিকরে পড়ে গিয়েছিল জ্বলন্ত টর্চটা। ওই ঘরেই কোথাও আছে নিশ্চয়ই। হ্যাঁ, সেইটা আমরা ও ঘরে একটা কোনায় পেয়েছি। এখন আর দু একটা কথার জবাব দিন, বাইরে থেকে আপনাদের বাড়িতে লোক ঢুকলো কি করে? সদত্ত আপনি নিজের হাতেই বন্ধ করে দিয়েছিলেন, ওরা নয় খুলে বেরিয়ে গেছে, কিন্তু ঢুকলো কোন রাস্তা দিয়ে? পাশেই তো কানা গলি, বাড়ির রেন পাইপ টাইপ, সেটা বেয়েই ডাকাতরা ছাদে উঠেছে। ছাদের দরজা বন্ধ করা হয়নি? আমরাও তো ঘর খুলেই রাখি। ঠিক, তাহলে মুকুন্দবাবু হিরে এনেছিলেন কাল, সেই রকমই বলেছিল, কোনো রানীর হিরে খুব দামি, যাচাই করতে দিয়েছিল বোধ হয়, সেই লোভেই। হ্যাঁ, সেই লোভেই, মৃদু হেসে রাজেশবাবু বললেন, সেই লোভেই নিজের ভাইকে আপনি খুন করেছেন নন্দবাবু। তারপর চাকর বনমালীকে দিয়ে হাত মুখ বাঁধিয়ে নিতে বেশি অসুবিধা হওয়ার কথা নয়। নন্দবাবু মুখটা ঝলে পড়ল হঠাৎ। তারপরেই তিনি চেঁচিয়ে উঠলেন, কি বলছেন আপনি পাগলের মতো? নিজের ভাই মুকুন্দকে আমি খুন করব? লোভ নন্দবাবু, লোভ, লোভে মানুষ পশু হয়ে যায়। কিন্তু নিজের ভাইকে ধরিয়ে দিয়েছেন আপনি, টর্চের কায়দাটা না করলেই পারতেন। নন্দবাবু হাঁ করে রইলেন। নন্দবাবু, ঘটনাটা রাত 10:30, বেলা 7:30 এখন। আপনার টর্চ এখনো পুরো তেজে জ্বলছে। কোনো ছোট 2 সেলের টর্চে এমন অলৌকিক ব্যাটারি থাকে না নন্দবাবু। অতএব দয়া করে উঠুন আর থানায় চলুন। আপনার বনমালীকেও সহযাত্রী করতে হচ্ছে, কারণ সেও আপনার সহযোগী। হিরে বিক্রির ভাগ সেও পেত নিশ্চয়ই। মাথায় শিকড় পড়া সাপের মতো নন্দবাবুর ঘাড় নুয়ে এলো। শেষ হলো আজকের গল্প।